নমস্কার, জয় বাংলা। জয় বাংলা। আপনার কাছে আমার প্রশ্ন, শিবাজীদা, বিভিন্ন রাজ্যে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি শ্রমজীবী মানুষ, অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত বাঙালি শ্রমিকরা কাজ করে, দিনমজুররা কাজ করে, যাদের দৈনিক ইনকাম হয়, তাদেরকে মারাত্মক রকম আক্রমণ করা হচ্ছে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলো। একদম। সেখানে তারা যে কথাটি বলছে যে বাংলাদেশ থেকে এবং বার্মা থেকে আসা রোহিঙ্গারা ঢুকে পড়েছে ভারতবর্ষ জুড়ে, তাদেরকে খুঁজে বার করার জন্য, তাদেরকে দেশ থেকে বিতাড়ন করার জন্য তারা এই কর্মকাণ্ড চালাচ্ছে। কিন্তু বাস্তবে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে বহু পশ্চিমবঙ্গের বাঙালি, ধর্ম নির্বিশেষে, হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি, তারা কিন্তু আক্রান্ত হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, কারাগারে বন্দি করা হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে সেই সমস্ত রাজ্যগুলো থেকে বিতাড়িত করা হচ্ছে। হরিয়ানাতে ভয়ঙ্কর অবস্থা, রাজস্থানে মারধর করা হচ্ছে, মহারাষ্ট্রে খুন করা হয়েছে, চেন্নাইতে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হয়েছে, সুরাটে তুলে নিয়ে গিয়ে হাফিস করে দেওয়া হয়েছে, রাজস্থান থেকে আমির শেখকে তুলে নিয়ে এসে পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে পেল অর্ডারে করে ছুঁড়ে ফেলা হয়েছে বাংলাদেশের ভেতরে। এই যে ভয়ঙ্কর অবস্থা, হুগলির দেবাশিস দাস এবং পিংলার বারিক পরিবারের একাধিক সন্তান, হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি নির্বিশেষে, তাদেরকে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রমণ করা হচ্ছে, এর বিরুদ্ধে যদি বাঙালি সংঘবদ্ধভাবে পশ্চিমবঙ্গের বুকে প্রতিবাদ করে, তাহলে কেউ কেউ মনে করছে যে এই বাঙালি আক্রান্ত হচ্ছে, যদি বাঙালি নিয়ে বলা হয়, যদি বাঙালির জন্য প্রতিবাদ করা হয়, তাহলে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে যে বাঙালিরা কর্মসংস্থান করছে তারা নাকি বিপদে পড়বে। এরকম বক্তব্য রেখেছে অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, পশ্চিমবঙ্গের প্রাক্তন সাংসদ। তার মনে হয়েছে যে বাঙালিদের নিয়ে প্রতিবাদ করে যদি পশ্চিমবঙ্গের বুকে আন্দোলন হয়, তাহলে নাকি বিভিন্ন রাজ্যে যারা বাঙালিরা কাজ করছে তারা বিপদে পড়বে। আপনার কি মনে হয়? দেখুন, আপনার প্রশ্নটা এত সুন্দর যে প্রশ্নের মধ্যে আপনার উত্তর লুকিয়ে আছে। যেভাবে অধীর বাবু অত্যন্ত ন্যক্কারজনকভাবে উনি ওনার আশঙ্কা ব্যক্ত করেছেন যে যেভাবে পশ্চিমবাংলায় বাঙালিরা গর্জে উঠছে, যেভাবে ডাবল ইঞ্জিন শাসিত, বা আরো ক্ল্যারিফাই করে বলতে গেলে বা আরো ন্যারেটিভলি বলতে গেলে, যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলো, যেমন গুজরাট বলুন, মহারাষ্ট্র বলুন, হরিয়ানা বলুন, এমনকি উড়িষ্যা বলুন, হালামলে উড়িষ্যা বলুন, যেভাবে বাঙালির উপরে সাংঘাতিক বর্বরচিত ন্যক্কারজনক অত্যাচার করা হচ্ছে, তাতে বাঙালি প্রতিবাদ করবে না তো কারা প্রতিবাদ করবে? ইংরেজ প্রতিবাদ করবে, স্প্যানিশ প্রতিবাদ করবে, না হিন্দি উর্দু ভাষীরা প্রতিবাদ করবে? এখন আমার একটা বক্তব্য হচ্ছে যে প্রথম দিকে যেভাবে অধীরবাবু বক্তব্যটা সাজিয়েছেন, উনি হয়তো ভেবে নিচ্ছেন যে এইটা বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে, তাতে হয়তো বিশেষ একটি রাজনৈতিক দলের সুবিধা হয়ে যাবে। সেই দলের যাতে সুবিধা না হয় তার জন্য অধীরবাবুর এই মন্তব্য, এটা বোঝা যাচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই মন্তব্য। এই মন্তব্যের মধ্যে ওনার জাতির প্রতি কোনো ভালোবাসা নেই, জাতির প্রতি কোনো প্রেম নেই, আমি তো বলবো দেশের প্রতিও কোনো প্রেম নেই। কেন? যখন একটা জাতিকে এথনিক ক্লিনসিং এর দিকে দাঁড় করিয়ে নেওয়া হচ্ছে, ক্রমাগত তাকে ভারতবর্ষের অন্যান্য জাতির কাছে বাংলাদেশি বা রোহিঙ্গা বলে প্রতিপন্ন করা হচ্ছে, তখন আমাদের পশ্চিমবাংলার বাঙালির সবচেয়ে বেশি আগে যারা, যে সমস্ত বাঙালি পরিযায়ী শ্রমিক হিসাবে, আমি যদি হিসাবটা ঠিকঠাক বলি, মলয়বাবু যদি ঠিকঠাক করে বলে থাকে, প্রত্যেক রাজ্য সরকারই একটু কমিয়ে কমিয়ে বলেছে 22 লাখ, 20 থেকে 22 লাখ। আমি একটু বাড়িয়ে বলতে ভালোবাসি, আমি বলি 40 থেকে 50 লাখ বাঙালি আজকে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছে। কিন্তু আপনি দেখবেন এটা হোয়াইট কালার, অনেকে বলছে এটা হোয়াইট কালার জব না ব্রাউন কালার জব না, হেন তেন বলছে। আমি হয়তো গুরুগম্ভীর শব্দে যাব না। যেভাবে আজকে পিংলায়, মেদিনীপুরের পিংলায় বুদ্ধদেব বারিকের উপর অত্যাচার করা হয়েছে, কিংবা বাবাই সর্দারের উপর অত্যাচার করা হয়েছে, যারা কিন্তু উক্ত রাজনৈতিক দলেরই তারা একজন স্থপতি ছিল, এবং তারা তাদের ফেসবুক প্রোফাইল ঘাটলে দেখা যায় যে নানান রকম উস্কানিমূলক যে তারা ভাষণ তারা দিচ্ছিল। আজকে যখন তারা উস্কানিমূলক ভাষণগুলো দিচ্ছিল, তখন কিন্তু তাদের একবারও মনে হয়নি যে আজকে তাদেরকেও সেই একই আঘাত সহ্য করতে হবে, বাংলাদেশে আঘাত সহ্য করতে হবে, কিংবা যেভাবে তাদেরকে রোহিঙ্গা বলে ডাবল ইঞ্জিন সরকার তাদেরকে তাড়িয়ে দিতে চাইছে বা অনুপ্রবেশকারী বলছে, ভোটের অধিকার, আধার কার্ড। কারণ একটা কথা আমি বলি, ভোটের অধিকারটা কে নিয়েছে? ভোটের অধিকার নিয়েছে নির্বাচন কমিশন। আধারটা কে করেছে? কেন্দ্রীয় সরকার। তাতে রেশন কার্ডটা
আজকে যদি কেন্দ্রীয় সরকারের তৈরি করা নথিগুলো যদি এরা অস্বীকার করে, তাহলে কি এরা ভারত সরকারের বিরুদ্ধে কাজ করছে না? আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাঙালি যত সহজে এই 22 লাখ বাঙালির পাশে এসে দাঁড়াবে, আমার মনে হয় না যে যারা বাইরে কাজ করতে গেছে তাদের পক্ষে এটা ভালো হবে, মঙ্গল হবে। কারণ মনে রাখবেন, তামিলে যখন কোনো ঘটনা ঘটে, তামিলরা তো সারা পৃথিবী জুড়ে কাজ করে। একবার যখন তামিলদের উপরে হিন্দিভাষীরা অত্যাচার করেছিল, বা কর্ণাটকে যখন কর্ণাটিকারা অত্যাচার করেছিল, বা মহারাষ্ট্রে যখন মারাঠিরা অত্যাচার করেছিল, তখন কিন্তু রাজ্যের যারা ভূমিপুত্র তারা পাশে এসে দাঁড়িয়েছিল। আমার মনে হয় যে আমরা এই যে 10 কোটি বাঙালি, মতান্তরে 12 থেকে 15 কোটি বাঙালি পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষে বাংলায় কথা বলে, বাংলায় যাদের মাতৃভাষা, যাদের বাংলায় যারা তাদের ঘরের মধ্যে কাজকর্ম যারা বাংলায় করে, সেক্ষেত্রে এই বাংলা ভাষীরা যত বাংলা ভাষী বলে যারা শুদ্ধ বাঙালি, যত আমির রেজা শেখে যার কাছে 1941 সালে দলিল ছিল, কিংবা আমাদের বলতে গেলে সুইটি খাতুনের উপর যার কাছে 1921 সালে দলিল ছিল, তারপরেও কি করে তাকে বাংলাদেশি বলে তাকে ঘোষণা করা হয় বা বাংলাদেশি বলে তাকে দাগিয়ে দেওয়া হয়। আমার এই প্রসঙ্গকে উত্থাপন করি, আমার কেন জানি না মনে হয় এই জিনিসটা করা হচ্ছে অত্যন্ত ডেলিবারেটলি করা হচ্ছে, অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গে যে বিশাল পরিমাণ অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে, অশোকনগর হাবড়ার তেল পাওয়া গেছে, বারুইপুরের তেল পাওয়া গেছে, তাকনগরের তেল পাওয়া গেছে, প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে, সেইখান থেকে বাঙালির দৃষ্টি ঘোরানোর জন্য তো এটা করা হচ্ছে না। তো আমার কেন জানি না দৃঢ় বিশ্বাস, এই যে আজকে যদি এই সম্পত্তিগুলো যদি পশ্চিমবঙ্গে, আমরা সাধারণত জানি, এটা আমাকে অনেকবার অনেকে বলে, যখন যেখানে তেল পাওয়া যায় সেখানকার অধিবাসীরা এমনিতেই ধনী হয়ে যায়, বাইরে কাজ করতে যাওয়ার দরকারই নেই। আমরা বহু শিল্প তালুকে গিয়ে দেখেছি যে সেখানে একটা বাঙালি 3টে করে কাজ পাওয়ার কথা, অথচ সেখানে বাঙালি একটা করে কাজ পাচ্ছে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক আছে ভালো কথা বলেছেন, আমি তার বিরুদ্ধে কি বা বলতে পারি, তিনি বলেছেন আমাদের কলকাতা পুরসভায় নাকি 90% বিহারি কাজ করছে। বিহারি কাজ করুক, মারোয়ারি কাজ করুক, আমার তাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু 90%-এর জায়গায় যদি উনি অত্যন্ত 40% বাঙালিকে সুযোগ করে দিতেন উনি ক্ষমতায় আসার পর, তাহলে কি এই সমস্যার সমাধানটা হতো না? তাহলে কি আর অধীরবাবু এই রাজনৈতিক অভিসন্ধিমূলক প্রতিহিংসামূলক মন্তব্য করতে পারতেন? আমি শুধু একটা কথা বলি, তামিলের কোন রাজনীতিবিদ বা কর্ণাটকের কোন রাজনীতিবিদ সে বিজেপি করুক, একটা কথা মনে রাখবেন, ওরা ভাষাকে কতটা ভালোবাসে। অমিত শাহ তামিলনাড়ুতে গিয়ে তামিল ভাষায় মন্তব্য না করতে পারার জন্য ক্ষমা চেয়ে নিয়েছে। আজকে কি অমিত শাহ বাংলায় এসে বাংলায় কথা না বলতে পারার জন্য ক্ষমা চাইবে? তারা তো বাঙালিকে উপর্যুপুরি হলে কখনো ঘুষপেটিয়া, কখনো পোহা খায় বা লুঙ্গি পরে বলে নানান রকম কটাক্ষ করে দিয়ে জাতিগত পোশাক বলে। আজকে যদি বাংলায় কথা বললে সে বাংলাদেশি হয়, তাহলে হিন্দি বা উর্দুতে কথা বললে তো সে শত্রু রাষ্ট্রের বাসিন্দা হয়, কিন্তু বাঙালি কোনোদিন তো বলেনি। আমার মনে হয় বাঙালি অতিরিক্ত অতিথি পরায়ণতা দেখাতে গিয়ে বাঙালি জেনেটিক্যালি একটা মিস্টেক করে ফেলেছে। কিরকম? যখন আমরা ইংরেজ আমলেও দেখেছি তারা কলকাতাকেই বেস করেছিল, আর আজকে কালো ইংরেজ শাসন করছে, আদানি আম্বানির হাতে সম্পত্তি তুলে দিচ্ছে। যেভাবে আজকে আমাদের রাজ্য সম্পদগুলো বহিরাগত বহুজাতিক কোম্পানিগুলোর হাতে চলে যাচ্ছে, বাঙালি হাতে ছিটে ফোটা থাকছে না, সেক্ষেত্রে কোনো বাঙালি পাশের ঘরে আগুন লেগেছে বলে আমার ঘরে আগুন লাগেনি আমি ঝাঁপাবো না, এটা যদি করে থাকে তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে। আর অধীর বাবুর মতো রাজনীতিকদের যেমন তিনি হেরে গেছেন, হ্যাঁ আমি সত্যি কথা বলতে বাংলা পক্ষে সহযোদ্ধা হিসেবে তার হারাটাতে আমরা দুঃখ পেয়েছি, কারণ তিনি সম্ভবত ইউসুফ পাঠানের কাছে হেরেছেন, তাই তো? তাহলে ইউসুফ পাঠানের কাছে হারটা তো আমরা মেনে নিতে পারিনি, আমরা তো তার বিরুদ্ধে আমরা অধীর বাবুকেই সমর্থন করেছিলাম। আর উল্টো দিকে অধীর বাবু যে বাঙালি বিদ্বেষী মন্তব্য করছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে টার্গেট করতে গিয়ে এর থেকে প্রমাণিত হয় উনি আর যাই হোক বাঙালি জাতির পক্ষে শোভনীয় নয়। এরকম রাজনীতিবিদ পশ্চিমবঙ্গ থেকে থাকার থেকে না থাকা ভালো, এবং পশ্চিমবঙ্গে যারা বাঙালি আছে তাদের উচিত যে 22 লক্ষ গেছে তাদেরকে পশ্চিমবঙ্গে ফিরলে লজিস্টিক হাব সহ বিভিন্ন জায়গায় কাজের সুযোগ সুবিধা করে দেওয়া। এবং যেভাবে বহিরাগতরা আমাদের রাজ্যে, আমরা আজকে যে বিশাল দীর্ঘ মিছিল করলাম, সেটা বলতে গেলে চিনার পার ঘুরে আমরা বাগুইয়াটিতে চলে আসলাম, আমরা জ্যোতিনগর মৈত্রী কলোনি বিভিন্ন জায়গায় ঘুরে এলাম, বা অশ্বিনীনগর যে ঘুরে এলাম, রাস্তাঘাটে দেখলাম আর একটা ইঞ্চি জায়গা ফাঁকা নেই। যেভাবে বহিরাগতরা আমাদেরকে বাংলাদেশি বলতে পারবে, কিন্তু আমাদের টাকাও তাদের খেতে চাই।
আমাদেরকে রোহিঙ্গা বলতে পারবে, কিন্তু আমাদের এখানেই ব্যবসা করতে আসতে হবে। এখানে আসো কেন? কারণ এখানে তো বাংলাদেশ। তোমরা তোমাদের রাজ্যে ফিরে যাও, ফিরে গিয়ে তোমরা সেখানে ব্যবসা বাণিজ্য করো, তা নয়। কিন্তু তারা বাংলাতেই পুঁজি তৈরি করলো। কলকাতায় প্রথম 100 জন ধনীর মধ্যে 3 জন ধনী বাঙালি নয়, তাহলে তারা পশ্চিমবঙ্গ থেকেই তো আজকে এত টাকা করেছে যে বড় বড় 1.5-2 কোটি টাকা দামের ফ্ল্যাট, 40-50 কোটি টাকা সম্পত্তি এসব করতে পারছে। বাঙালি আর কবে বুঝবে? তারা কবে আর ঘুমন্ত আগ্নেয়গিরির মধ্যে তারা শুয়েই থাকবে? আজকে তারা বাংলা পক্ষে হাত যদি তারা আজকে মজবুত না করে, একদিন বাঙালি জাতি হারিয়ে যাবে, ফসিলে পরিণত হয়ে যাবে। তাই প্রফেসর গর্গ চ্যাটার্জির তৈরি করা বাংলা পক্ষের দলে বা মিছিলে আপনারা আসুন, বেশি করে যোগদান করুন। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন, বাঙালি যেমন দেশ স্বাধীনের জন্য দেশপ্রেম করেছিল, এটাও আরেকটা দেশের সংগ্রাম, জাতিকে বাঁচানোর সংগ্রাম, দেশকে বাঁচানোর সংগ্রাম। কারণ যে জাতীয় সংগ্রামে 85% বাঙালি আমরা যখন দেখতে পাই আন্দামান নিকোবর সেলুলার জেলে, তাহলে সেই বাঙালিকে যদি আমরা বাঁচাতে না পারি বা সেই বাঙালি জাতিকে আমরা রক্ষা করতে না পারি, তাহলে ভারতবর্ষ রক্ষা পাবে না। তাই ভারতবর্ষকে রক্ষা পেতে গেলে, দেশকে বাঁচাতে গেলে আমাদের জাতি বিদ্বেষী মনোভাব ছাড়তে হবে এবং জাতির প্রতি জাতিকে বাড়াতে হবে। এবং যারা যে সমস্ত রাজনীতিবিদ তারা নিজেদের কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য জাতি বিদ্বেষী মন্তব্য করবে, তাদের চিরতরে বর্জন করতে হবে। জয় বাংলা, জয় হিন্দ।